অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঈশ্বরদী সরকারি কলেজ, পাবনা। ঈশ্বরদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ বিরতির পর, অর্থাৎ ঈদুল আজহার ছুটির পর আবারও অনলাইন ক্লাসে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। এর আগে আমরা বেশ কিছু অধ্যায় এই অনলাইনের মাধ্যমে সমাপ্ত করেছি। আজকে আমি তোমাদের সামনে নতুন অধ্যায় নিয়ে হাজির হব। আমাদের আজকের আলোচিত অধ্যায়ের নাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দশম অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়টি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়। আমি আশা করি তোমরা সবাই এর আগের যতগুলো অধ্যায় আছে সবগুলো ভালোভাবে সমাপ্ত করেছ। এই অধ্যায়ের মাধ্যমে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যাবতীয় অধ্যায়গুলো শেষ হয়ে যাবে। তো আমরা এখন আলোচনায় আসি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়ে আমরা মূলত গ্যাসীয় পদার্থ ও তার ধর্মসমূহ নিয়ে আলোচনা করব। আমরা স্বাভাবিকভাবেই জানি পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল ও বায়বীয়। কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে চাপের সাথে তাদের আয়তনের পরিবর্তনের সম্পর্ক খুবই নগণ্য, নাই বললেই চলে। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তনের সাথে চাপের গুরুত্বপূর্ণ সম্পর্ক, অর্থাৎ আয়তন পরিবর্তিত হয় চাপের মানের পরিবর্তনের ফলে। যার কারণে আমরা এই অধ্যায়ে আয়তনের পরিবর্তনের সাথে চাপের কেমন সম্পর্ক, গ্যাসীয় পদার্থ সংক্রান্ত যে সকল সূত্রাবলীগুলো আছে সেগুলো, আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাস থেকে বিভিন্ন সমীকরণের প্রতিপাদন, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, গড় বর্গবেগ থেকে শুরু করে স্বাধীনতার মাত্রা, আর্দ্রতা পরিমাপ করার বিভিন্ন যন্ত্রসমূহ নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আমার ধারণা তোমরা এই অধ্যায়টা অতি সহজে বুঝতে পারবে, কেননা এই অধ্যায়ের টপিকগুলো রসায়ন বিজ্ঞানের অনেক আলোচিত টপিকের সাথে মিলে যায়। যার জন্য আমার বিশ্বাস তোমরা ভালোভাবেই এই অধ্যায়টি পরিসমাপ্ত করতে পারবা। তাহলে আমরা শুরুতেই আদর্শ গ্যাসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তো আদর্শ গ্যাসের সংজ্ঞার আগে আমরা কিছুটা ভূমিকা টানতে পারি। সেরকম কি, আমরা একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি সম পরিমাণ বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো বিভিন্ন পাত্রে রাখলাম। প্রত্যেকটা পাত্রের আয়তন এবং তাপমাত্রা যদি সমান রাখি তাহলে দেখা যাবে কি যে প্রত্যেকটা পাত্রের চাপের মান প্রায় সমান। এখন যদি তাপমাত্রাগুলো বাড়ানো হয় তাহলে সঙ্গে সঙ্গে আয়তনের কিছু পরিবর্তন ঘটবে, এবং এই মুহূর্তে যদি আমরা চাপ পরিমাপ করি তাহলে দেখা যাবে যে চাপের মান আরও কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ আরও বেশি পারফেক্ট হচ্ছে। এরকম করে যদি আমরা তাপমাত্রা আরও বেশি বাড়াই, অর্থাৎ উচ্চ তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে দেখা যাবে কি যে প্রত্যেকটা পাত্রে যে ভিন্ন ভিন্ন গ্যাস আছে তাদের আয়তন এবং তাপমাত্রা যদি সমান হয় তাহলে প্রত্যেকে প্রায় একই ধরনের চাপ প্রদর্শন করছে। তাহলে দেখা যাচ্ছে কি যে তাপমাত্রা যত বাড়ানো যায় তত গ্যাসীয় পদার্থসমূহের চাপের মান কাছাকাছি হয়। এই সকল ধর্মগুলো পর্যালোচনা করে বিভিন্ন বিজ্ঞানীগুলো বিভিন্ন সূত্র প্রদান করেছেন। তার মধ্যে আমরা স্বভাবতই জানি যে আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, যে সমীকরণের সাহায্যে আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞায়িত করি। যদিও আদর্শ গ্যাসের আমরা
একাধিক সংজ্ঞা টানবো। শুরুতে একটা বলবো, মাঝে একটা বলবো, আবার কিছুটা টপিক পড়ানোর পর আরেকটি বলবো। কেননা বিভিন্নভাবে আদর্শ গ্যাসের সংজ্ঞায়িত করা যায়। কেননা আমরা প্রথমেই গ্যাসের সমীকরণ নিয়ে আলোচনা করব। তো তাতে দেখা যাবে কি যে এই সমীকরণগুলো বিভিন্ন বিজ্ঞানীগুলো প্রদান করেছেন। অতএব এই যে বিজ্ঞানীগুলোর সূত্রসমূহ যে সকল গ্যাস মেনে চলবে তাদেরকেই আমরা আদর্শ গ্যাস বলবো। আবার দেখা যাবে কি যে এই সকল সূত্র বা সমীকরণগুলোকে সমন্বয় করলে একটা সাধারণ সমীকরণ পাওয়া যায়। এই সাধারণ সমীকরণ আবার যে সকল গ্যাস মেনে চলবে তাদেরকেও আমরা আদর্শ গ্যাস বলবো। আবার আমরা দেখি যে এখানে আমরা গ্যাসের গতিতত্ত্ব নামক একটা তত্ত্ব দিয়েছি। এই গ্যাসের গতিতত্ত্বের আবার কিছু স্বীকার্য আছে। এই স্বীকার্য সমূহগুলো যে গ্যাস মেনে চলবে সে গ্যাসকেও আমরা আদর্শ গ্যাস বলবো। তার মানে আদর্শ গ্যাসের একাধিক সংজ্ঞা দেওয়া যায়। আমরা যার যার টেক্সট বই যেটা আছে সেটা পড়লে আমরা আদর্শ গ্যাসের সুস্পষ্ট আমরা সংজ্ঞা দিতে পারবো। এই সংজ্ঞাগুলো আমরা পরবর্তীতেও আলোচনা করব। আমরা শুরুতেই তাহলে গ্যাসীয় পদার্থ এবং এই গ্যাসীয় পদার্থের সংশ্লিষ্ট সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমরা স্বাভাবিকভাবেই যদি গ্যাসীয় পদার্থের সংজ্ঞা দিই তাহলে কি, যে পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নাই, যখন যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করে সেই পদার্থকে আমরা গ্যাসীয় পদার্থ বলে থাকি। এই গ্যাসীয় পদার্থের যাবতীয় ধর্মগুলোকে ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু রাশির প্রয়োজন। যেমন আমরা স্বাভাবিকভাবেই গ্যাসীয় পদার্থের আয়তন পরিমাপ করার জন্য ভি দিয়ে তাকে নির্দেশ করি, তাপমাত্রা পরিমাপ করার জন্য টি দিয়ে নির্দেশ করি এবং চাপ পরিমাপ করার জন্য পি দ্বারা নির্দেশ করি। তো এইগুলো সাধারণত গ্যাসীয় পদার্থের চলরাশি। এই সকল পদার্থের বা এই সকল রাশিসমূহের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব বিভিন্ন সূত্র দ্বারা, এবং আমরা এই সকল রাশিসমূহকে সম্পর্ক স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্র প্রদান করেছেন বিজ্ঞানীগুলো। তার মধ্যে আমরা 3টি সূত্র নিয়ে আলোচনা করব। যদিও রসায়নে এর চেয়ে অনেক বেশি সূত্রগুলি নিয়ে আলোচিত আছে, আমাদের পদার্থবিজ্ঞানে তোমাদের যে সিলেবাস তাতে এই ধরনের কিছু নির্দিষ্ট সূত্রগুলি নিয়ে কথা বলেছে। যেমন নাম্বার 1-এ বলা হয়েছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র। নাম্বার 2-তে আছে চার্লসের সূত্র। আর নাম্বার 3-তে আমরা চাপীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুরুতেই আসি বয়েলের সূত্র নিয়ে কথা বলতে। বয়েলের সূত্র কি? বিজ্ঞানী রবার্ট বয়েল এই সূত্র প্রদান করেছেন বিধায় একে আমরা বয়েলের সূত্র বলে থাকি। উনি কি বলেছেন যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি স্থির তথা অপরিবর্তিত হয় তাহলে ওই গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তনাপাতিক। আমি আবারও বলছি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে তার আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তনাপাতিক। আমরা রাশি ধরেছিলাম 3টি, ভি, পি এবং টি। তো বয়েলের সূত্র বলতেছে যে টি যদি স্থির হয় তাহলে ভি প্রপোর্শনাল 1/p। এটাকেই বলা হচ্ছে বয়েলের সূত্র। অর্থাৎ আয়তন এবং চাপের ব্যস্তনাপাতিক সম্পর্ক। যদি চাপ বাড়ে আয়তনের মান কমে যাবে, চাপ কমলে আয়তনের মান বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যদি চাপের মান দ্বিগুণ করা হয় তাহলে আয়তন অর্ধেক হয়ে যাবে। চাপের মান যদি 3 গুণ করা হয় তাহলে আয়তনের মান 1/3 হয়ে যাবে। এরকম উল্টা। তার মানে দেখা যাচ্ছে কি যে চাপের সাথে আয়তনের সুনির্দিষ্ট সম্পর্ক আছে এবং সেটা ব্যস্তনাপাতিক সম্পর্ক। আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিই তাহলে দেখা যাবে কি
একটা সমানুপাতিক ধ্রুবক পাবো ইন্টু 1/p। এই কে কে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে ইজিলি ভাবে লিখতে পারি ভি এবং পি যদি গুণ করা যায় তাহলে ধ্রুবক পাওয়া যায়। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এবং চাপ এর মান যদি গুণ করা যায় তাহলে সেটাকে একটা ধ্রুব মানে পরিবর্তিত হয়। এখন যদি আমরা সেই সংশ্লিষ্ট গ্যাসের চাপ যদি পরিবর্তন করি, চাপ পরিবর্তন করে যদি P1 এ নেই তাহলে আয়তন পরিবর্তন হয়ে V1 হবে। চাপ যদি পরিবর্তন করে P2 নেই তাহলে আয়তন হবে V2। এরকম যদি চাপ Pn বিবেচনা করা যায় তাহলে আয়তন Vn হয়। তখন এই সমীকরণটাকে আমরা আরেকটি ভিন্ন রূপে লিখতে পারি। অর্থাৎ V1 P1 is equal to V2 P2 is equal to dot Vn Pn is equal to K। অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার সংশ্লিষ্ট আয়তন এবং সংশ্লিষ্ট চাপের গুণফলের মান একটি ধ্রুব সংখ্যা। এটাকেই আমরা বয়েলের সূত্র হিসেবে আখ্যায়িত করে থাকি। এই সূত্র থেকে আমাদের বেশ কয়েকটি গ্রাফ বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন আসে, যেটা অনেক সময় এমসিকিউ প্রশ্নে উত্তর দিতে হয়। যে আমরা বয়েলের সূত্র অনুসারে যদি তাপমাত্রাকে স্থির রাখি তাহলে আয়তন এবং চাপের যে সম্পর্ক সেই সম্পর্ক দ্বারা অঙ্কিত লেখচিত্রটা কেমন হবে। আমরা এখন আসি দেখি যে কেমন লেখচিত্র হয়। আমরা যদি অক্ষ ব্যবস্থা বিবেচনা করি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু হিসেবে বিবেচিত হলো। যদি আমরা এক্স অক্ষ বরাবর পি অর্থাৎ চাপের মান প্রদর্শন করি, ওয়াই অক্ষ বরাবর যদি আয়তনের মান প্রদর্শন করি, তাহলে সূত্র আমাদের ছিল কি যে ভি প্রপোর্শনাল 1/p অর্থাৎ একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তার মানে এই দুইটা রাশি দ্বারা যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রটি হবে এরকম, যেটাকে আমরা বলে থাকি রেক্টাঙ্গুলার হাইপারবোলা অর্থাৎ আয়তকার অধিবৃত্তাকার। আমি আবারও বলি এক্স অক্ষ বরাবর পি, ওয়াই অক্ষ বরাবর ভি। অথবা যদি আমরা এরকমও করে দিই যে এক্স অক্ষ বরাবর আমরা ভি দিলাম, ওয়াই অক্ষ বরাবর পি দিলাম, তাহলে আমাদের লেখচিত্রটি হবে রেক্টাঙ্গুলার হাইপারবোলা অর্থাৎ আয়তাকার অধিবৃত্তাকার। এটি গুরুত্বপূর্ণ একটি লেখচিত্র। এটাকে যদি আমরা আবার একটু পরিবর্তন করে দিই যে এক্স অক্ষ বরাবর আমি চাপ নিলাম, ওয়াই অক্ষ বরাবর 1/v নিলাম, অর্থাৎ শুধু ভি না নিয়ে তার বিপরীত রাশি নিলাম, তাহলে আমাদের লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যদি আমরা এর উল্টাও করি যে এক্স অক্ষ বরাবর 1/p নিলাম আর ওয়াই অক্ষ বরাবর ভি নিলাম, তাহলেও দেখা যাবে কি আমাদের লেখচিত্রের মান হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এছাড়াও আরো কিছু লেখচিত্র হতে পারে, যেমন এক্স অক্ষ বরাবর আমি আয়তন নিলাম আর ওয়াই অক্ষ বরাবর আমি চাপ এবং আয়তনের গুণফল নিলাম। আমরা একটু আগে সূত্রের মাধ্যমে দেখেছি যে আয়তন এবং চাপের গুণফল হলো ধ্রুব রাশি। তার মানে আমি এক অক্ষেতে যদি আমি আয়তন এবং অন্য অক্ষেতে যদি আমি এই আয়তন এবং চাপের গুণফল নিই তাহলে স্থির মান পাবো।
তাহলে স্থির মান বলতে কি, এই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ পাব। একইভাবে আমরা যদি লেখচিত্রটাকে এরকম করে দেই যে এক্স অক্ষ বরাবর পি দিলাম, ওয়াই অক্ষ বরাবর চাপ এবং আয়তনের গুণফল দিলাম, তাহলেও লেখচিত্র হবে আমার এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ। তাহলে এইটা আমরা 4টি সমীকরণ রাখলাম, যেগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এবার আমরা আসি গুরুত্বপূর্ণ আরেকটি সূত্র নিয়ে, যেটাকে আমরা চার্লসের সূত্র বলে থাকি। বিজ্ঞানী চার্লস 1778 সালে এই সূত্রটি প্রদান করেন। তার নাম অনুসারে এটাকে আমরা চার্লসের সূত্র বলে থাকি। বয়েলের সূত্রে ছিল তাপমাত্রা স্থির, আর চার্লসের সূত্রে থাকবে চাপ স্থির। অর্থাৎ এইখানে তাপমাত্রার সাথে আয়তনের যে সম্পর্ক, এই সম্পর্কটা স্থাপন করেছেন এই চার্লসের সূত্রের মাধ্যমে। কারণ আমরা আগেই বলেছিলাম যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে উপাদানসমূহ বা চলরাশিগুলো আছে, সেগুলো মূলত একটা আরেকটার সাথে সম্পর্কিত কিছু সূত্র দ্বারা যা নির্ধারণ করা যায়। তো চার্লসের সূত্র দ্বারা আমরা এখানে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছে। এইখানে বলছে কি সূত্রটি, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পাবে। আমি আবারও বলি, বিজ্ঞানী চার্লস তার সূত্রে বলতেছে, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পাবে। অর্থাৎ একেবারেই ক্লিয়ারভাবে যদি আমরা বলি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো একটা গ্যাসের আয়তন যা বিবেচিত হবে, এই 0 ডিগ্রি থেকে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে আয়তন বাড়বে, তাপমাত্রা হ্রাস পারলে আয়তন কমবে। কতটুকু কমবে? ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা আয়তন ছিল তার 1/273 অংশ হারে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পাবে। এই যে 1/273 অংশ, যেটাকে পার ডিগ্রি সেলসিয়াস হিসেবে উল্লেখ করা হয়েছে, এর মান হলো 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই পরিমাণে আয়তন বৃদ্ধি করলে বাড়বে, হ্রাস করলে হ্রাস পাবে, যেটাকে আমরা গামা পি দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। তাহলে যদি আমরা বলি যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগটা কি, তাহলে আমরা নির্দিষ্টভাবেই বলে দিতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি স্থির থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ছিল, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে ঠিক এই পরিমাণ আয়তন তার বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে, যার জন্য এই অংশটাকে আমরা বলি স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ সহগ। আমি যদি আরেকটু ব্যাখ্যা দেই, তাহলে ব্যাখ্যাটা এরকম হবে যে ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনকে আমরা ভি নট দ্বারা উল্লেখ করলাম। এবার যদি আমি
তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন কিছুটা বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? সূত্র বলছে V0 প্লাস V0 এর 1/273 অংশ হারে। ঠিক একইভাবে আমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে আমার আয়তন হবে V0 প্লাস V0 এর 2/273। একইভাবে যদি আমরা তাপমাত্রাকে থিটা ডিগ্রি সেলসিয়াস হিসেবে বিবেচনা করি, তাহলে তার আয়তন হবে V0 প্লাস V0 এর θ/273। এটা কি বলছে সূত্র? যদি এরকম হয় যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, তাপমাত্রা হ্রাস পাচ্ছে, অর্থাৎ এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি -θ ডিগ্রি এরকম যদি হয়, তাহলে সূত্র অনুসারে এই যে প্লাসের জায়গাগুলোতে মাইনাস হবে। এটাকেই বলা হচ্ছে চার্লসের সূত্র। আমরা প্লাস দিয়ে যদি বিবেচনা করি যে তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আয়তন এরকম বৃদ্ধি পাবে। ধরে নিলাম θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনকে আমরা V দ্বারা প্রকাশ করব, যে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন V। তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে V ইজ ইকুয়াল টু V0 প্লাস V0 এর θ/273। V0 1 প্লাস θ/273। অনেক সময় এই সূত্রটাকে আমরা এইভাবে লিখব, V ইজ ইকুয়াল টু V0 1 প্লাস গামা পি থিটা। কেননা 1/273 ইজ ইকুয়াল টু গামা পি। এভাবেও আমরা অনেক সময় সূত্রটা লিখব। আবার অনেক ক্ষেত্রেই আমরা এটাকে প্রতিপাদন করে ভিন্ন রূপ প্রদর্শন করব, যে V ইজ ইকুয়াল টু V0 273 প্লাস θ/273। তাহলে V0/273 ইন্টু 273 প্লাস থিটা। আমরা কেলভিন স্কেল বা কেলভিন তাপমাত্রা থেকে জানি যে T ইজ ইকুয়াল টু 273 প্লাস থিটা। তাহলে এই সংশ্লিষ্ট সূত্রটিকে আমরা নিম্নরূপে লিখতে পারি, V ইজ ইকুয়াল টু V0/273 ইন্টু T। এখন আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রা যখনই আমরা বিবেচনা করব, তখনই সেই নির্দিষ্ট তাপমাত্রায় সংশ্লিষ্ট আয়তন ধ্রুব হিসেবে গণ্য হবে। তো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন আমরা V0 বিবেচনা করেছি, তাহলে এটা একটা স্থির মান। একে যদি আবার 273 দিয়ে ভাগ করা যায়, তাহলে আরেকটি স্থির মান পাবো, যার কারণে এটিকে আমরা ধ্রুব হিসেবে বিবেচনা করতে পারি, যে V ইজ ইকুয়াল টু KT, V প্রপোর্শনাল T। অর্থাৎ চার্লসের সূত্র থেকে আমরা এই সূত্র পর্যন্ত প্রতিপাদন করতে পারি, যেটাকে আমরা চার্লসের বিকল্প সূত্র হিসেবে আখ্যায়িত করে থাকি। অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আমি আবারও বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এই চার্লসের সূত্র থেকে এই বিকল্প সূত্র প্রতিপাদন করা যায় এবং এই পরম তাপমাত্রা নামক একটা নতুন রাশি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই সূত্রটাকে যদি আমরা আবার গ্রাফে প্রদর্শন করি, তাহলে দুই ধরনের গ্রাফ পাবো। কেননা পরম তাপমাত্রা এইখানে বলা হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যদি যোগ বা বিয়োগ করা যায়,
তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। তো সেই কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা আবার এক্ষেত্রে পরম তাপমাত্রা বলছি এই কারণেই যে আমরা যদি থিওরিটিক্যালি ভাবে গ্যাসের তাপমাত্রা হ্রাস করতে থাকি তাহলে দেখা যাবে কি আয়তন কমতে থাকছে। তো কমতে কমতে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা নিয়ে আসি বিপরীত দিক থেকে, তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এখন যদি থিওরিটিক্যালি ভাবে গ্যাসের তাপমাত্রা আরও হ্রাস করি, অর্থাৎ 273 থেকে -274 -275 এরকম করতে থাকলে আয়তনের মান ঋণাত্মক হয়ে যায়। কিন্তু আয়তনের মান ঋণাত্মক কখনোই সম্ভব না, এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ধারণা, কারণ আয়তন কখনো শূন্য হতে পারে না। তো তারই পরিপ্রেক্ষিতে এই পরম তাপমাত্রা নামক একটা রাশির উদ্ভাবিত, অর্থাৎ যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, অর্থাৎ যে তাপমাত্রার নিচে আর কোনো তাপমাত্রা পরিমাপ করা বা বাস্তবিক পক্ষে বিবেচনা করা সম্ভব না, সেই তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলে। তো এই পরম তাপমাত্রাকে আবার আমরা শূন্য ধরে তাপমাত্রার যে স্কেল নির্ধারণ করি এবং যার পার্থক্য সেলসিয়াস স্কেলের সমান, সেই স্কেলকে আমরা কেলভিন স্কেল বা পরম তাপমাত্রার স্কেল হিসেবে আখ্যায়িত করি। অর্থাৎ এই চার্লসের সূত্র থেকে আমরা কি করতে পারি, দুইটা রাশি সম্পর্কে ধারণা পেতে পারি। একটা হলো পরম শূন্য তাপমাত্রা কি, আর একটা কেলভিন স্কেল বা পরম শূন্য তাপমাত্রার স্কেল বলতে কি বুঝি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলবো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, অর্থাৎ যে তাপমাত্রার নিচে আর কোনো তাপমাত্রা বিবেচনা করা সম্ভব না, সেই তাপমাত্রাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলবো। এবং এই পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে বা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে সেটাকে শূন্য হিসেবে বিবেচনা করে তাপমাত্রা পরিমাপ করার যে স্কেল নির্ধারণ করা হয় তাকে আমরা কেলভিন স্কেল বলে থাকি। এক্ষেত্রে এই চার্লসের সূত্র অনুসারে দুটি তাপমাত্রা বিবেচিত হলো, একটা ডিগ্রি সেলসিয়াস, একটি কেলভিন স্কেল। এইটাকে বিবেচনা করেও আমরা আবার এর গ্রাফ অঙ্কন করতে পারি। গ্রাফটা কেমন হবে, আমি এক্স অক্ষ বরাবর আমি তাপমাত্রা থিটা নিলাম, আর ওয়াই অক্ষ বরাবর আমি আয়তন ভি নিলাম। তো আমরা দেখলাম কি যে শূন্য যখন থিটার মান, তখন আয়তনের একটা মান আছে, ধরে নিলাম এই মান। তাপমাত্রা যখন বাড়াতে হবে তখন আয়তনের মানও বাড়তে থাকবে। অর্থাৎ এটাকে আমি ধরে নিতে পারি থিটা ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি ধরে নিতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি ধরে নিতে পারি 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখা যাবে কি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার একটা আয়তনের মান আছে। কিন্তু এটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখা যাবে কোনো এক সময় মান শূন্য বিবেচিত হচ্ছে। তাহলে এই মানটা কত, এই সেই 273, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনের মান শূন্য হবে। তার মানে সেলসিয়াস স্কেলের গ্রাফ যদি আমরা অঙ্কন করি তাহলে লেখচিত্রটি হবে এরকম। আর এটাকেই যদি আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে বিবেচনা করি, যে কেলভিন স্কেল টি হিসেবে বিবেচনা করলাম, এদিকে আয়তন বিবেচনা করলাম, তাহলে 0 ডিগ্রি কেলভিন বা 0 কেলভিন বলতে বোঝায় যে তাপমাত্রাতে গ্যাসের আয়তন শূন্য, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। আবার তাপমাত্রা বাড়ছে, আয়তন বাড়ছে, তাপমাত্রা হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে তফাৎ কি, যে লেখচিত্রটা -273 গিয়ে শূন্য হবে, আর এখানে 0 কেলভিনেই আয়তনের মান শূন্য হবে। তো এই লেখচিত্র আমাদের চার্লসের জন্য বা চার্লসের সূত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বলছি চার্লস এবং বয়েলের সূত্রের মধ্যে চার্লসের সূত্রটি যথেষ্ট গুরুত্ব বহন করে, কেননা চার্লসের সূত্রে থেকে আমরা নতুন একটা স্কেল বা নতুন একটা রাশি সম্পর্কে ধারণা পাই। তো এই সকল থেকে অনেক ক্ষেত্রেই প্রশ্ন আসে, যেগুলো আমাদের উত্তর দিতে হবে। এরপর আমরা আসি তৃতীয় নম্বর সূত্র। তৃতীয় নম্বর সূত্রটি আমরা লিখছিলাম চাপীয় সূত্র। মূলত চার্লসের সূত্রেরই ভিন্ন রূপকে চাপীয় সূত্র বলা হয়। চার্লসের সূত্রে আমরা দেখাইছিলাম আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক আর স্থির হিসেবে বিবেচনা করেছিলাম পি। তো এই চাপীয় সূত্রের ক্ষেত্রে আমরা চাপ এবং তাপমাত্রার সম্পর্ক দেখাবো এবং স্থির হিসেবে বিবেচনা করব আয়তনকে। তাহলে সংজ্ঞাটা এরকম দেওয়া যায় সূত্রটি, যে নির্দিষ্ট ভরের স্থির আয়তনের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 0 ডিগ্রি থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি ঘটবে। অর্থাৎ আগেরটার ক্ষেত্রে চাপ স্থির ছিল, এবার আয়তন। আবারও বলি, স্থির আয়তনে কোন গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার চাপের 1/273 অংশ হারে যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি পাবে। অর্থাৎ চার্লসের সূত্রের মতো যদি আমরা ব্যাখ্যা প্রদান করি, তাহলে এখানেও দেখা যাচ্ছে কি যে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস এই পরিমাণ চাপ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। এবং এটাকে এবার আমরা গামা ভি দ্বারা নির্দেশ করি। আগে ছিল স্থির আয়তনে গ্যাসের আগে ছিল স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ, এখন হবে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহ। একই রাশি গামা পি গামা ভি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহ, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহ। ভ্যালু কত? একই, 0.00366 ডিগ্রি পার হিসেবে বিবেচিত। এবার যদি চার্লসের সূত্রের মতো এই সূত্রটাকেও আমরা যদি ব্যাখ্যা দিই, তাহলে আমাদের সূত্রের রূপ কি হবে? যে ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ হবে পি নট। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে হবে কত? পি নট প্লাস পি নট এর 1/273। এরকম করে যদি আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে পি নট প্লাস পি নট এর থিটা ডিভাইডেড 273। একইভাবে যদি আমরা এই মানটাকে যদি আমরা পি হিসেবে বিবেচনা করি, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ পি, তাহলে সূত্র বলছে পি ইজ ইকাল টু পি নট প্লাস পি নট এর থিটা ডিভাইডেড 273। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইজ ইকাল টু পি নট 1 প্লাস থিটা ডিভাইডেড 273। আমরা এটিকে আমরা এইভাবে লিখতে পারি পি নট প্লাস 1 প্লাস গামা ভি থিটা। আবার যদি আমরা এটিকে আরেকটু অগ্রসর হই, তাহলে পি নট 273 প্লাস থিটা ডিভাইডেড 273 প্লাস থিটা সমান টি, আমরা একটু আগে দেখেছি। তার মানে পি ইজ ইকুয়াল টু পি নট টি ডিভাইডেড 273। এটিকে আমরা এইভাবে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু পি নট 273 গুণন টি। আমরা এর আগেও দেখিয়েছি যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি নট যেরকম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি নট যেমন স্থির ছিল, ঠিক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি নটও স্থির। তাহলে যদি স্থিরই হয়, তাহলে এটিকে আমরা ধ্রুব হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে ধ্রুব হিসেবে বিবেচনা করলে পি ইজ ইকাল টু
কেটি, তাহলে পি প্রপোর্শনাল টি। অর্থাৎ চাপীয় সূত্র থেকেও আমরা লিখতে পারি যে আয়তন যদি স্থির থাকে কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, তাপমাত্রা কমলে চাপ কমবে। তো এই যে সূত্রটি সম্পূর্ণ চার্লসের সূত্রেরই একটি ভিন্ন রূপ, যার জন্য চাপীয় সূত্র আলাদাভাবে খুব একটা পড়তে দরকার পড়ে না। আমরা যদি চার্লসের সূত্র ভালো করে পড়তে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো যে চাপীয় সূত্র হয়ে গেছে। তো আজকে আমাদের এটুকুই থাক, আমরা পরবর্তীতে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমাদেরকে আমি বারবার বলি বাসায় অবস্থান করো, সামাজিক দূরত্ব মেনে চলো, সবাইকে সচেতন করো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো থাকার জন্য সর্বাত্মক সচেষ্ট হও। আর আমাদের সবার জন্য দোয়া করো, আমরা যেন অতি দ্রুত ক্লাসরুমে ফিরতে পারি এবং আমাদের লেখাপড়া যেন সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই কামনায় সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।